ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো রাহুলের জিভ কেটে ফেললেই 11 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা বিজেপির জোট শরিক শিবসেনা বিধায়কের। এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জিভ কেটে নেওয়ার নিদান দিয়েছেন মহারাষ্ট্রে বিজেপির জোট শরিক শিবসেনা বিধায়ক সঞ্জয় গাইকোয়াড়। যে রাহুল গান্ধীর জিভ কেটে নিতে পারবে তাকে 11 লক্ষ টাকা দেওয়া হবে বলেও সোমবার সাংবাদিকদের সামনেই মন্তব্য করেছেন তিনি। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য রবনীত রবিবারই রাহুলকে সন্ত্রাসবাদী বলে ডেকে দিয়েছেন। এবারে শিবসেনা নেতার এমন হিংসাত্মক মন্তব্যে স্বাভাবিকভাবেই বিজেপি প্রবল সমালোচনার মুখে পড়েছে। বাধ্য হয়েই মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেছেন, শিবসেনা বিধায়কের মন্তব্যে সমর্থন করছি না। প্রসঙ্গত মহারাষ্ট্রে এখন একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে বিজেপির সরকার। সেই সরকারেরই বিধায়ক গাইকোয়াড়। বিধায়কের বক্তব্য, মার্কিন সফরে গিয়ে রাহুল গান্ধী সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলেছেন। এর থেকেই মানসিকতার পরিচয় পাওয়া যায়। কেউ যদি রাহুলের জিভ কেটে নিতে পারেন তাকে 11 লক্ষ টাকা দেব। কংগ্রেস দেশকে 400 বছর পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও তীর্যক মন্তব্য করেছেন গাইকোয়াড়। বিদর্ভের বুলধানার বিধায়ক গাইকোয়াড় গত মাসেও বিতর্কে জড়িয়েছিলেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একজন পুলিশ কর্মী শিবসেনার ওই বিধায়কের গাড়ি ধুয়ে দিচ্ছেন। অস্বস্তিতে পড়ে গাইকোয়াড় সেই সময় দাবি করেছিলেন ওই পুলিশ কর্মী গাড়িতে বমি করে ফেলেছিলেন, তাই নিজে থেকেই ধুয়ে দিয়েছেন। বিহারের বাগলপুরে এক সভায় রবিবার কেন্দ্রীয় মন্ত্রী বিট্টু আমেরিকায় রাহুলের সভা প্রসঙ্গে বলেছেন, রাহুল অনাবাসী ভারতীয়দের সভায় শিখদের নিয়ে যে মন্তব্য করেছেন তাতে সব বিচ্ছিন্নতাবাদীরা সমর্থন করেছেন। পরিষ্কার হয়ে গিয়েছে রাহুল সন্ত্রাসবাদী এবং দেশের 1 নম্বরের শত্রু। রাহুল হিন্দুস্তানি নন বলেও মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে প্রবাসী ভারতীয়দের এক সভায় রাহুল আরএসএস এর ধর্মীয় অসহিষ্ণুতা ঘৃণা প্রচারের কথা বোঝাতে বলেছেন, আজকে ভারতে আমাদের লড়তে হয় শিখরা তাদের পাগড়ি পরে রাস্তা দিয়ে যেতে পারেন কিনা তা নিয়ে, লড়তে হয় আবার শিখরা তার গুরুদ্বারে যেতে পারবেন কিনা তা নিয়ে। তিনি আরএসএস এর ধর্মীয় জিগিরের কথা উল্লেখ করে বলেছিলেন, ওরা কিছু ধর্ম, ভাষা এবং সম্প্রদায়কে তাদের থেকে নিচে মানের মনে করেই সমাজে সাম্প্রদায়িক বিভাজন চালায়। 22 দিনেও কৈতরাবাড়ির অবস্থা স্বাভাবিক করছে না সরকার। মানিক সরকারকে এলাকায় যেতে বাধা। মাঝখানে 22 দিন গেলেও স্বাভাবিক হয়নি কৈতরবাড়ির পরিস্থিতি। দফায় দফায় 163 ধারা বলবতের মেয়াদ বাড়িয়ে চলেছে প্রশাসন। সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে 163 নং ধারা জারি থাকার কারণ দেখিয়ে সফর করতে দেওয়া হয়নি কৈতরবাড়ি এলাকা। গত 25 আগস্ট বিকাল থেকে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে রানীরবাজার থানাধীন কৈতরবাড়ি এলাকায়। রাতে তা ভয়ঙ্কর আকার নিয়েছিল। অভিযোগ ওঠে, বিজেপি জোট সরকারের প্রভাবশালী এক মন্ত্রীর উপস্থিতিতেই সংখ্যালঘুদের বাড়ি ঘুরে আগুন ধরিয়ে দেওয়ার। স্থানীয়দের আরও অভিযোগ ছিল, মন্ত্রী ঘটনাস্থল থেকে ফিরে আসার পর পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বহিরাগতরা জয় শ্রীরাম ধ্বনি তুলে একের পর এক বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। সেই সময় পশ্চিম জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ নিরাপত্তা বাহিনীর জওয়ানরা কোনো ব্যবস্থা নেয়নি দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরবর্তীতে ডিজি গোয়েন্দা অনুরাজ ধ্যানকর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এরই মধ্যে আগুনে ছারখার হয়ে গিয়েছে 16টি বাড়ি, বেশ কয়েকটি গাড়ি, পুড়ে যায় গবাদি পশু। পরদিনই কৈতরবাড়ি গিয়ে হিংসার শিকার পরিবারগুলিকে আশ্রয় শিবিরে আনার ব্যবস্থা করেছেন জেলা শাসক। আশ্বাস দিয়েছেন দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। নতুন করে হিংসা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। দফায় দফায় বাড়ানো হতে থাকে 163 ধারা বলবতের সময়ে। প্রশাসনিক বিধিনিষেধ জারি হয়েছে এখনো। এই পর্যন্ত 5 বার বাড়ানো হয়েছে নিষেধাজ্ঞার সময়।
প্রশাসনের সর্বশেষ বিজ্ঞপ্তিতে আগামী 18 সেপ্টেম্বর সকাল পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। এদিকে বেশ কয়েকটি পরিবার আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন এখনো। প্রশাসন থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তবে সরকারি ক্ষতিপূরণ নিয়ে হিংসার আগুনে সর্বস্ব হারানো পরিবারগুলির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনিক আশ্বাস ছাড়া তেমন কিছু মেলেনি। খবর প্রথম দিক থেকে দেওয়া 2 থেকে 10,000 টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে সরকারি সহায়তা। এদিকে এলাকায় শান্তি ফিরে আসার জন্য মুখিয়ে রয়েছেন ঐতরাবাড়ির মানুষ। সকলের প্রশ্ন, শান্তি বৈঠক আয়োজনে এত সময় নিচ্ছে কেন প্রশাসন? অনেকে উদাহরণ টেনে বলছেন 1980 সালের দাঙ্গার 3 দিনের মাথায় চম্পকনগর বাজারে জাতি উপজাতির মানুষ একত্রে বসে চা খেয়েছেন, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে শান্তির ক্ষেত্র মজবুত করেছেন। 15 দিনের মধ্যে রাজ্যের প্রথম শান্তি বৈঠক হয়েছিল এই কৈতরাবাড়িতেই। আর কৈতরাবাড়ির মতো একটি ঘটনায় 22 দিনেও শান্তি ফিরিয়ে আনতে তেমন কোনো তৎপরতা নেই। দিনরাত পুলিশ, নিরাপত্তা বাহিনী, জওয়ানদের টহলদারি বজায় রেখে পরিস্থিতি তিতু করার চেষ্টা চলছে। মানুষে মানুষে বিশ্বাস ফিরিয়ে আনার উদ্যোগ চোখে পড়ছে না এখনো। এক দেশ এক ভোট সংবিধান অনুযায়ী সম্ভবই নয় বলেছেন বিরোধীরা। দেশের সংবিধানের আওতায় এক দেশ এক ভোট হতেই পারে না। এটা আসলে বিজেপির গিমিক ছাড়া আর কিছুই নয়। এনডিএ সরকারের চলতি মেয়াদেই এক দেশ এক ভোট চালু করে দেওয়ার যে তৎপরতার কথা সামনে এসেছে, বিরোধীদের মতে এটা আসলে বিজেপি আরেকটা গিমিক। আসলে এমন খবর খাইয়ে জল মাপতে চাইছে মোদী সরকার। সোমবার কংগ্রেস মুখপাত্র সুপ্রিয় সেনাতে জানিয়েছেন আচমকা সরকারি সূত্রে এক দেশ এক ভোট চালু হচ্ছে বলে খবর ছড়ানো হয়েছে। আসলে এইভাবে খবর ফাঁস করে জল মাপতে চাইছে মোদী সরকার। সেনাতে বলেছেন এই এক দেশ এক ভোট একটি অবাস্তব পরিকল্পনা। সরকার থেকে চলতি মেয়াদে তা চালুর কথা বলা হলেও এই নিয়ে বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকারের পক্ষ থেকে কোনো খসড়া প্রস্তাব প্রকাশ করা হয়নি। এইভাবে দেশে তা চালু করা সম্ভব নয় বলেই জানিয়েছেন শ্রীনাথে। প্রসঙ্গত, দেশে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে এবং সমস্ত পৌরসভা পঞ্চায়েতের মতো সংস্থার ভোট একসঙ্গে করতে এক দেশ এক ভোটের ইস্যু তুলেছে কেন্দ্র। স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে মোদী এক দেশ এক ভোট চালুর কথা ঘোষণা করেছেন। এই ঘোষণার পরেই কেন্দ্র 3 বছরের মেয়াদে 23টি আইন কমিশন গঠন করেছে। 22 আইন কমিশন এক দেশ এক ভোট নিয়ে তার রিপোর্ট চূড়ান্ত করলেও তা মেয়াদে শেষ হয়ে যাওয়াতে পেশ করা সম্ভব হয়নি। এইবারেও আইন কমিশন এক দেশ এক ভোট নিয়ে তার সুপারিশ পেশ করবে। উল্লেখ্য, মোদী সরকার এক দেশ এক ভোট নিয়ে মতামত সংগ্রহে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে 2023 সালের 2রা সেপ্টেম্বর উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছিলেন। চলতি বছরের 14ই মার্চ কমিটি কেন্দ্রে সেই রিপোর্ট পেশ করে। সেই রিপোর্ট পেশের পর এক দেশ এক ভোট প্রক্রিয়া চালু করে তা নিয়ে কেন্দ্রের তরফে বেছে বেছে মিডিয়ায় সেই উদ্যোগ নিয়ে তথ্য ফাঁস করা হচ্ছে। এতে স্পষ্ট পরিকল্পনা করেই এই ইস্যু সামনে নিয়ে আসছেন মোদী। এদিকে এক দেশ এক ভোট সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। সংসদে বর্তমানে মোদীর যে সাংসদ সংখ্যা রয়েছে তাতে সংবিধান সংশোধন সম্ভব নয়। সংবিধান সংশোধনে সংসদের শাসক দলের কম করে 2/3 গরিষ্ঠতা দরকার, যা মোদীর নেই। মোদীর লালকেল্লার ভাষণে এক দেশ এক ভোট ঘোষণা নিয়ে এদিন চণ্ডীগড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেছেন, এক দেশ এক ভোটের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো সংবিধান। সংবিধান সংশোধন না করে এক দেশ এক ভোট সম্ভব নয়। আর মোদীর লোকসভা এবং রাজ্যসভা কোথাও সংবিধান সংশোধনের গরিষ্ঠতা নেই। তিনি বলেছেন, এক দেশ এক ভোট এই মুহূর্তে করতে হলে কম করে 5টি ক্ষেত্রে সংবিধান সংশোধন করা দরকার। তা সম্ভব হবে না, কারণ ইন্ডিয়া মঞ্চ এক দেশ এক ভোট নিয়ে সংসদে কেন্দ্রের যে কোনো উদ্যোগকে বিরোধিতা করবে। তিনি জানিয়েছেন, সামনে বিধানসভা ভোট, মানুষকে বিভ্রান্ত করতে ফের এই ইস্যু সামনে নিয়ে এসেছে বিজেপি। এক দেশ এক ভোট ইস্যুর
তীব্র সমালোচনা করেছে সিপিআইএম নেতা ডি রাজা। তিনি বলেছেন, বিধানসভা ভোটের সামনে চমক দেখাতে এবারে ফের এক দেশ এক ভোট ইস্যু তুলেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, সংবিধানে লোকসভা ও বিধানসভার নির্দিষ্ট মেয়াদ ও তারপরে ভোটের কথা বলা আছে। এক দেশ এক ভোটের নামে আসলে রাজ্যগুলির ক্ষমতা খর্ব করা হচ্ছে, আমরা তা মানব না। তিনি আরো জানিয়েছেন, মোদীর রামনাথ কোবিন্দের কমিটিকে এক দেশ এক ভোটের আপত্তির কথা জানিয়েছি। কমিটিতে সব বিরোধী দল আপত্তি জানিয়েছে। তবু ফের এই ইস্যু সামনে এনে এক চমক দেখাতে চাইছেন মোদী।